দেখো, আমাদের আজকের পড়ার বিষয় দুটো আলাদা ভাগে ভাগ করেছি। এক হলো ক্লাউডস আর দুই প্রেসিপিটেশন। এই দুটো বিষয় আমরা আলোচনা করব আজকে, এবং এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। যদিও আমাদের সেই অর্থে ডিগ্রি কোর্সে আলাদাভাবে এই মানে কন্ডেনসেশনের একটা বিশেষ পদ্ধতি হিসাবে যে ক্লাউডস বিষয়টা রয়েছে। আমরা জানি যে ঘনীভবনের আলাদা আলাদা ফর্মস এর মধ্যে ক্লাউড খুব গুরুত্বপূর্ণ, যার সাথে দৈনন্দিন আবহাওয়ার একটা গভীর যোগ রয়েছে। তো সেটা আমাদের ডিগ্রি কোর্সে আলাদাভাবে পড়ানো হতো না। তো যাই হোক, কিছু বিষয় যেগুলো আমাদের অন্তত মনে রাখা উচিত, সেই জায়গাগুলো আমি আজকের এই ক্লাসে আলোচনা করব। মেঘের সম্পর্কে একটা বেসিক ধারণা যেন থাকে প্রত্যেকের, এবং তারপরে প্রেসিপিটেশনের অংশে ঢুকবো। তা একদম প্রথমেই যে জায়গাগুলো বলি, পরপর একটু বলে দিই। প্রথমে দেখো, ক্লাউড বিষয়টা কি। ক্লাউড হলো অ্যাকচুয়ালি ওয়াটার ড্রপলেট, যেটা অ্যাটমসফিয়ারে সাসপেন্ডেড ওয়াটার ড্রপলেট হিসাবে থাকে। বায়ুমণ্ডলে এরা ভাসমান ওয়াটার ড্রপলেট রূপে থাকে। ক্লাউডস কতক্ষণ বায়ুমণ্ডলে থাকবে, অর্থাৎ মেঘ কতক্ষণ বায়ুমণ্ডলে অবস্থান করবে, সেটা ঠিক করবে সেই অঞ্চলের বায়ুমণ্ডলীয় অন্যান্য যে পরিবেশ বা অন্যান্য যে উপাদান, সেই উপাদানের উপরে মানে নির্ভরশীল বিষয়টা। যে কারণে আমরা একটা বিষয় খুব কমনলি জানি, সেটা হলো ক্লাউড স্ট্যাবিলিটি। এমন হতে পারে যে আকাশে দীর্ঘ সময় মেঘ রয়েছে, এবং সেই মেঘ ড্রপলেট হিসাবে ভূপৃষ্ঠে মানে অ্যাজ প্রেসিপিটেশনের রূপ নিয়ে ভূপৃষ্ঠে পড়ছেই না। অর্থাৎ বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পের বোঝাটা রয়েছে, এবং যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অলরেডি রয়েছে, সেই ঘনীভূত জলের যে ড্রপলেট, সেটা ভূপৃষ্ঠে পড়ছে না। তাহলে দীর্ঘ সময় বায়ুমণ্ডলে এইরকম মেঘ থাকতে পারে, যাকে আমরা ক্লাউড স্ট্যাবিলিটি বলে থাকি। আবার কখনো দেখা যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে মেঘ তৈরি হলো, আবার সেই মেঘ দ্রুত ভূপৃষ্ঠে প্রেসিপিটেশন রূপে পতিত হলো। তো তাই জন্য এর একাধিক রকম ফের হয়ে থাকে। প্রথমত আমাদের মনে রাখতে হবে, এটা সাসপেন্ডেড ওয়াটার ড্রপলেটস, যেটা অ্যাটমসফিয়ারে ভাসমান। ওকে, এটা কিভাবে হয়? হওয়ার ক্ষেত্রে আমরা জানি যে ক্লাউড ফর্ম করে সাধারণত অ্যাডিয়াবেটিক কুলিং প্রসেসের মাধ্যমে। কারণ আমরা জানি যে বায়ু উষ্ণ হয়ে বায়ু জলীয় বাষ্প অ্যাচিভ করে কিন্তু অ্যাটমসফিয়ারের নিম্ন বায়ুমণ্ডলীয় অংশ থেকে। অর্থাৎ স্থলভাগের উপরে যে ওয়াটার বডি রয়েছে, সেখান থেকেই বাষ্প হয়, এবং সেই বাষ্প ধীরে ধীরে উপরের দিকে ওঠে, তাহলে বায়ু নিয়ে যায়। এবার এই যে বায়ু নিয়ে যাচ্ছে, অর্থাৎ যে বায়ু জলীয় বাষ্পকে বহন করে উপরের দিকে ঊর্ধ্বগামী হচ্ছে, সেই বায়ু প্যারালালি উপরে ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শীতলও হচ্ছে। এই শীতল হওয়াটাকেই বলে অ্যাডিয়াবেটিক কুলিং প্রসেস। সেই কুলিং প্রসেসের মধ্যে দিয়েই একসময় দেখা যায় যে সেই জলীয় বাষ্প আর বায়ুমণ্ডলে ভেসে বেড়াতে পারে না, তারা ঘনীভূত হতে শুরু করে। এই ঘনীভবন শুরু হওয়াটাই এক প্রকার মেঘ। আমরা যদিও জানি যে ঘনীভবনের একাধিক রূপ রয়েছে, কিন্তু আজকে আমরা পড়বো মেঘ সম্পর্কে। এবার দেখো, মেঘ তৈরি হয় সাধারণত বায়ুমণ্ডলের একদম লোয়ার পার্ট, মানে যদি আমি বলি আমাদের আর্থ সারফেসের খুব কাছে। যেমন যদি মেঘালয়ে যাই, মেঘালয়ে দেখবো অনুকূল পরিবেশটা এমন যে তুমি যে জায়গা দিয়ে ঘুরে বেড়াবে, হাঁটাচলা করছো আর্থ সারফেসের উপরে, সেখানেও, কারণ পৃথিবী পৃষ্ঠের উচ্চতা সব জায়গায় তো সমান নয়, কিন্তু দিনের শেষে পৃথিবী পৃষ্ঠ, অর্থাৎ তুমি মেঘালয়ে গেছো, যেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেটা পৃথিবী পৃষ্ঠ, কিন্তু তার উচ্চতা বা অল্টিটিউড অনেক বেশি। কিন্তু সেই পৃথিবী পৃষ্ঠের সংলগ্ন অঞ্চলেই মেঘ রয়েছে, অর্থাৎ দেখা যাবে মেঘের উচ্চতা তোমার হাইট বা তার থেকে একটু বেশি। আবার কোন জায়গায় দেখা যাবে যে সেই মেঘের উচ্চতাই প্রায় 13-14 কিলোমিটার উপর পর্যন্ত রয়েছে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের প্রায় শেষের দিকে, মানে আপার ট্রপোস্ফিয়ারে। তাহলে এইরকম উচ্চতাগত হেরফের হয়। এই উচ্চতাগত হেরফেরের মধ্যে দিয়ে আমরা জানি যে আপওয়ার্ড মুভমেন্ট অফ এয়ার, অর্থাৎ বায়ুর উপরের দিকে উঠে যাওয়া, এই উঠে যাওয়ার মধ্যে দিয়েই অ্যাডিয়াবেটিক কুলিং প্রসেসটা অ্যাক্টিভ হয়, যে কারণে ধীরে ধীরে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হতে শুরু করে এবং মেঘের জন্ম হয়। ওকে, এটা একটা কনসেপ্ট। দ্বিতীয়ত বলা হচ্ছে, কখনো কখনো এমন হতে পারে যে উষ্ণ বায়ু,
শীতল বায়ুর সাথে দেখা হলো। উষ্ণ বায়ুর মধ্যে কি আছে? জলীয় বাষ্প আছে। শীতল বায়ুর মধ্যে ওই জলীয় বাষ্পকে হাতিয়ে নেওয়ার ক্ষমতা আছে। কিভাবে? কারণ যখনই ওই উষ্ণ বায়ু শীতল বায়ুর সংস্পর্শে আসবে, তখন দেখা যাবে ও আর উষ্ণ থাকবে না, ও ক্রমশ শীতল হবে ওই শীতল বায়ুর সংস্পর্শে। শীতল হলেই কি হবে? ওর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে। আর যখনই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে, তখনই সেখানে ঘনীভবনের কাজ শুরু হবে। তাহলে মিক্সিং অফ ওয়ার্মার অ্যান্ড কোল্ডার এয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মেঘ তৈরির ক্ষেত্রে। একইভাবে মনে রাখবে এই বিষয়টা এমন জিনিস, যেমনটি এই উষ্ণ আর শীতল বায়ুর মিলনের ফলে মেঘ তৈরি হতে পারে, আবার কখনো কখনো মেঘ কেটে যেতে পারে। মানে মেঘ ফর্ম করেছে, সেই ফর্ম অর্থাৎ কনডেন্সড যে অ্যাটমসফিয়ারিক এরিয়া, সেই এরিয়াটা দেখা যাবে কোনো উষ্ণ বায়ুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সেটা আবার ওই মানে যেটা জলকণা হয়ে বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছিল, সাসপেন্ডেড ওয়াটার ড্রপলেট, তারা আবার পুনরায় ঊর্ধ্ব বায়ুমণ্ডলেই, মানে ওই ঊর্ধ্বাকাশেই দেখা যাবে ওয়াটার ড্রপলেট থেকে আবার ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যেতে পারে। তাই জন্য উচ্চ বায়ুমণ্ডলে কিন্তু এই মিক্সচার অফ ওয়ার্মার এন্ড কোল্ডার এয়ারের ফলে যেমনটি মেঘ তৈরি হতে পারে, কখনো কখনো আবার মেঘ তৈরি হওয়া মেঘ সেটা ভেঙে যেতে পারে। ওকে, মনে রাখবে অল টাইপ অফ প্রেসিপিটেশন অকার্স ফ্রম ক্লাউডস, অর্থাৎ মেঘ থেকেই কিন্তু সমস্ত ধরনের প্রেসিপিটেশন হয়। এবার দেখো, আমরা জানি যে মেঘ বিষয়টা বায়ুমণ্ডলে বেশ কিছু দিক থেকে গুরুত্বপূর্ণ। কোন কোন দিক থেকে? এক, এটা যেমনটি যখন সূর্য থেকে ইনকামিং সোলার রেডিয়েশন আমাদের পৃথিবীর দিকে ঢোকে, অর্থাৎ পৃথিবীতে আসছে, ইনসোলেশন হচ্ছে, সেই ইনসোলেশনের একটা বড় অংশ ও কি করে? ও প্রতিফলিত করে দেওয়ার ক্ষমতা রাখে। যে কারণে আমরা জানি যে মেঘ থেকে প্রচুর পরিমাণে অ্যালবেডো হয়, অর্থাৎ যেটা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে কোনো প্রকার প্রভাব বিস্তার না করেই সেটা আবার স্পেস বা মহাশূন্যে ফিরে যায়। মেঘ তাকে বাধা দিল। ওকে, একটা কাজ। দ্বিতীয় কাজ হলো, এ কিন্তু এই যে যে সূর্য কিরণ আসছে তার একটা অংশকে আবার শোষণ করে নেওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ ও কিন্তু তাপ শোষণ করছে, তাপ শোষক রূপে কাজ করছে বায়ুমণ্ডলে। আবার একইভাবে ও কি করছে? যখন পৃথিবী পৃষ্ঠ থেকে তাপ বিকিরিত হচ্ছে, সেই বিকিরিত তাপের একটা অংশকে ও যেমন শোষণ করবে, অর্থাৎ টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের একটা অংশকে ও যেমন শোষণ করবে। তাহলে দেখো শোষণ কত ভাবে করছে ও। সূর্য থেকে আসা যে রেডিয়েশন, সেই রেডিয়েশনকে ও শোষণ করছে, আবার পৃথিবী থেকে বিকিরিত হচ্ছে যেটা, তার একটা অংশকে ও শোষণ করছে। তাহলে উভমুখী শোষণ করছে। ওকে, আবার একইভাবে এখানেও যেমন প্রতিফলন করবে, অর্থাৎ যেটা সূর্য থেকে আসছে তার একটা অংশ যেমন প্রতিফলন করবে, আবার একইভাবে টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের একটা অংশ শোষণ আর একটা অংশ পুনরায় পুনরায় রেডিয়েট করবে আমাদের সারফেসের দিকে, যাকে রি-রেডিয়েট বলা যেতে পারে আমাদের নিম্ন বায়ুমণ্ডলের ক্ষেত্রে। এই ঘটনাটা মেঘ করে থাকে। তাই মেঘের ভূমিকা বেশ বহুমুখী, মানে চারটে চেহারা দেখলাম আমরা মেঘের। এবার দেখো, আমাদের বায়ুমণ্ডলে যে হিট বাজেট পড়েছি, তোমরা আগের ক্লাসগুলো দেখবে, সবাইকে আমি বারবার একটাই কথা বলি, ক্লাইমেটোলজি বা যে কোনো সিরিজের যখন ক্লাসগুলো দেখবে, অ্যাসেন্ডিং অর্ডার পরপর ক্লাসগুলোকে দেখবে। তার কারণ হলো, এখন যে জিনিসটা আমি বেশি বোঝাচ্ছি না, তার মানে নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে সেটা বোঝানো আছে। যেমন কনডেনসেশন কি, ঘনীভবন কি, আমরা কিন্তু কনডেনসেশনের একটা ক্লাস হয়েছে, সেখানে দারুণ ভাবে বুঝিয়েছি। তাই সেই ক্লাসটা না দেখে যদি কেউ এই ক্লাসটা দেখে, তাহলে কিন্তু সে ফিল করতে পারবে না। তাই পর পর ক্লাসগুলো দেখে আসবে। ওকে, এবার দেখো, তাহলে অ্যাটমসফিয়ারিক হিট বাজেটের একটা বড় ভূমিকা এই মেঘ করে থাকে। এবারে মেঘের শ্রেণীবিভাগ নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে মেঘের শ্রেণীবিভাগ বিভিন্ন রকম রয়েছে, কিন্তু এটা কিভাবে আসলো একটা স্ট্যান্ডার্ড ওয়ে আমি এই ক্লাসে আলোচনা করছি। মনে রাখবে, আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলীয় যে জেনারেলাইজেশন গুলো হয়েছে ইন্টারন্যাশনালি, সেগুলো ম্যাক্সিমাম মনিটরড হয় ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের দ্বারা।
এরা মনিটর করে ম্যাক্সিমাম, যেগুলো জেনারেলাইজড হয়ে থাকে, অর্থাৎ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড সমস্ত অ্যাটমসফিয়ারিক ফেনোমেনন গুলো WMO দ্বারা অনেকাংশেই পরিচালিত। তাহলে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখা উচিত, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে 23শে মার্চ 1950 সালে, এবং এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। মনে রাখবে এই প্রত্যেকটা ইনফরমেশন। এবার ক্লাসিফিকেশন যদি আসি, সর্বপ্রথম 1803 সালে লুক হোয়ার্ড নামক একজন স্কলার সর্বপ্রথম ফিল করেছিলেন যে পৃথিবীর মেঘ, সর্বত্র যে মেঘ আছে পৃথিবীতে, সেই মেঘের রূপ একরকম নয়, আলাদা আলাদা। সর্বপ্রথম 1803 সালে অন মডিফিকেশন অফ ক্লাউডস বলে তার একটা লেখা, সেই লেখায় সর্বপ্রথম বিষয়টাকে তুলে ধরা হয়, এবং আন্তর্জাতিকভাবে নজরে আসে যে হ্যাঁ সত্যি মেঘ বিষয়টা সব জায়গায় সমান নয়। কেন সমান নয়, কিভাবে সমান নয়, এবং মেঘকে যেমন সয়েল ট্যাক্সোনমির কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমরা 12টা বর্গ পড়েছিলাম, তো ঠিক একইভাবে এই মেঘকেও কিছু জেনারেলাইজ করে কিছু ক্লাসিফিকেশনের আওতায় নিয়ে আসার চেষ্টা শুরু হয়। ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল কংগ্রেস 1874 সালে সর্বপ্রথম বিষয়টা নিয়ে দৃষ্টিপাত করে। তাহলে 1803 থেকে 1874, প্রায় দীর্ঘ 71 বছর পর ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল কংগ্রেস সর্বপ্রথম বিষয়টা নিয়ে নজরদারিতে আনে। এরপরে ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাটলাস পাবলিশ করা হয়। এটা হলো ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাটলাস, পাবলিশ করা হয় 1896 সালে। 1874 এর পর 1896 সালে পাবলিশ করা হয় ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাটলাস। ওকে, যেটি পরবর্তীতে দুবার, মানে এটা প্রথম পাবলিকেশন, এবং প্রথম এটা মানে প্রিপেয়ার করা হয়েছে 1896 এবং ফার্স্ট এডিশন প্রকাশিত হয় 1932 সালে। ফার্স্ট এডিশন যেটা, সেটা প্রকাশিত হয় 1932-এ, এবং সেকেন্ড এডিশন প্রকাশিত হয় 1939 সালে। তাহলে 1932, 1939 অনেকটা কারেন্ট হয়ে গেল। এবার দেখো 1956 সালে সেটাকে বেশ কিছু ভাবে পরিমার্জন করা হয়। পরিমার্জন করে একটা ইন্টারন্যাশনালি, মানে আন্তর্জাতিক ভাবে সবাই সমানভাবে গ্রহণ করবে এমন একটা মান্যতার জায়গায় এনে একটা ক্যাটাগরি বা ফ্যামিলি ভাগ করা হয় ক্লাউডে। ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাটলাসে সেটা পাবলিশ করা হয় 1956 সালে। সবাই মনে রাখবে বিষয়টা, 1956। এবং সেখানে 10টা মেইন ক্লাউড জেনেরা বা ফ্যামিলি হিসাবে ক্লাউডকে আলাদা আলাদা ভাবে বর্গে ভাগ করা হয়। জেনেরা বা ফ্যামিলি, কটা জেনেরা? 10টা মেইন ক্লাউড জেনেরা বা ফ্যামিলি তে ভাগ করা হয় মেঘকে পৃথিবী জুড়ে, এবং সেটাকে আবার সাব ডিভাইডেড করা হয় 14টা স্পিসিসে ভাগ করা হয় অন দেয়ার শেপ অ্যান্ড স্ট্রাকচার। 10টা মেইন ক্লাউড জেনেরা রয়েছে, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, এবং তার সাব ডিভিশন করা হয়েছে তাদেরকে, এই 10টাকে 14টায়, ঠিক আছে, এবং সেটা অন দেয়ার শেপ অ্যান্ড স্ট্রাকচার। ওকে, তাহলে এই জায়গাটা আমরা বুঝলাম যে কিভাবে আসলো ক্লাউডের ক্লাসিফিকেশন। এবার দেখো এই ক্লাউড গুলোকে জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি কি হয়, মেঘের যে গঠন, সেই গঠনগুলোকে মেঘের ট্রান্সপারেন্সি মানে আমরা জানি যে আকাশে যখন মেঘ হয় তখন গবেষকরা আর্থ সারফেসের ওপর থেকে, মানে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে নিশ্চয়ই মেঘকে দেখে। এমন তো হয় না যে মেঘের ওপরে উঠে মেঘকে দেখছে, নিচে মেঘ, এমন হয় না। যদিও স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে সেটা সম্ভব, বা এয়ার ফটোর মাধ্যমে সম্ভব, কিন্তু সাধারণত কি হয়, মেঘকে উপরে রেখে মেঘের নিচে বসে মেঘকে গবেষণা করা হয়। তাই জন্য আমরা খুব বেশি গুরুত্ব দেই যে বিষয়টাকে, সেটা হলো কোন মেঘে কতটা সূর্যালোক বাধাপ্রাপ্ত হচ্ছে।
এবং কোন মেঘে সূর্যালোকের বিভিন্ন ডিফিউশনের যে ওয়েটা, সেই ওয়েটা কিরকম হচ্ছে। আমরা জানি যে আকাশে যখন মেঘ করে তখন সূর্যালোক প্রাপ্তির রকম ফের হয়, এক একটা মেঘে এক এক রকম সূর্যালোক প্রাপ্তি ঘটে। তাহলে সূর্যালোক প্রাপ্তিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আকাশের স্বচ্ছতা, কতটা ট্রান্সপারেন্সি রয়েছে আকাশের, সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় মেঘ গণনা করার সময়, যাকে আমরা জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট বলে থাকি। ওকে, এবার আমরা পড়ব দ্য মেইন ক্লাউড জেনেরা অর ফ্যামিলি। অ্যাকচুয়ালি যেটা 10টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, কিন্তু সেইগুলো আবার তাদের হাইট অনুযায়ী 3টে সেপারেশন করা হয়েছে, হাইট অনুযায়ী 3টে সেপারেশন রয়েছে। তাহলে দেখো, প্রথমত এক হাই ক্লাউড। হাই ক্লাউড কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে? এক মিনিট। হাই ক্লাউডের উচ্চতা কত? উত্তর হবে 5 থেকে 13 কিলোমিটার, কখনো কখনো তার থেকে বেশি হতে পারে। এবং এটা মনে রাখবে, বায়ুমণ্ডলে কখনো কখনো স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারেও ক্লাউড দেখা যায়। তোমরা সবাই লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার পড়ার সময় এগুলো বুঝেছো। তো ক্লাউড সাধারণত আমরা জেনারেল যে ক্লাসিফিকেশন করছি সেখানে আমরা ট্রপোস্ফিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকব, কারণ আমরা জানি যে এই স্তরে সবচেয়ে বেশি মেঘ হয় এবং জেনারেল যে ক্লাউড সেগুলো সবই ট্রপোস্ফিয়ারের মধ্যে হয়ে থাকে। কিছু বিশেষ বৈশিষ্ট্যধর্মী মেঘ যারা স্ট্র্যাটোস্ফিয়ার এন্ড মেসোস্ফিয়ারে তৈরি হতে পারে। এবার দেখো, হাই ক্লাউড যেটা 5 থেকে 13 কিলোমিটার, মিডিল ক্লাউড 2 থেকে 7 কিলোমিটার। ঠিক আছে, এবার এখানে প্রশ্ন করতে পারো যে 5 থেকে 13, তাহলে 2 থেকে 5 কিমি হওয়া উচিত ছিল। কিন্তু মাথায় রাখতে হবে যে এই ক্লাউডের হাইট, কোনটাকে আমরা হাই ক্লাউড বলবে, কোনটাকে মিডিল ক্লাউড বলবো, এটা কিন্তু সব সময় সমান হবে না। ইনফ্যাক্ট প্রত্যেকটা অক্ষাংশেও সমান হবে না। আমরা সবাই খুব ভালোভাবে জানি যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা সর্বত্র সমান নয়। তাহলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা যদি সর্বত্র সমান না হয়, তাহলে ট্রপোস্ফিয়ারের ধর্মও সর্বত্র সমান হবে না। তাহলে মেরু অঞ্চলে যদি আমি ধরি ট্রপোস্ফিয়ার কম, কত 8 কিলোমিটার, এবং আমাদের নিরক্ষীয় অঞ্চলে সেটা গড়ে 18 কিলোমিটার। তাহলে 8 থেকে 18, এই যে যদি আমি স্লোপ দেখি, তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে যাব হাইটটা কমতে থাকবে। ঠিক একইভাবে মেঘের ক্যাটাগরি যখন করব হাইটের ভিত্তিতে, তখন এইরকম অক্ষাংশগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটা হাই, মিডিল, লো ক্লাউডের পার্থক্যটা আসবে। কখনো কখনো ক্লাউড সেই অঞ্চলের ঋতুগত বৈশিষ্ট্যের নিরিখে যে উচ্চতায় অবস্থান করে সেটার প্রকৃতি গণনা করে ডিসাইড করা হয় সে মিডিল না হাই ক্লাউড ক্যাটাগরির মধ্যে পড়ে। হয়ে বসতে পারে যে তার উচ্চতা 6 কিলোমিটার, তাহলে 6 কিলোমিটার যদি হয়, আমরা জানি 2 থেকে 7 হলে সেটাকে মিডিল বলে, 2 থেকে 7-এর মধ্যে হলে মিডিল বলে। তাহলে এখানে 5 থেকে 13-র মধ্যে হাই। তাহলে কোন মেঘ আছে 6 কিলোমিটারে, 6 কিলোমিটারে যে মেঘটা আছে, আমি ওই মেঘটাকে প্রথমে গণনা করব, দেখব, দেখার পরে ডিসাইড করব যে ওটাকে হাই ক্লাউড ক্যাটাগরির মধ্যে ঢোকাবো নাকি মিডিল ক্লাউড ক্যাটাগরির মধ্যে ঢোকাবো। আশা করি বুঝতে পেরেছো। সেটা নির্ভর করবে মেঘের প্রকৃতি অনুযায়ী। ওকে, নেক্সট রয়েছে লো ক্লাউড, যেটা 0 থেকে 2 কিলোমিটারের মধ্যে থাকে। আমাদের পৃথিবীতে যত মেঘ, যত বৃষ্টি হয়, সেই বৃষ্টির অধিকাংশ লো ক্লাউড থেকে ফর্ম করে। এবার দেখো, এই 3টে ক্যাটাগরির মেঘের প্রকৃতিগত পার্থক্যটা একটু বুঝে নিতে হবে এবং এখানে কয়েকটা জেনারেল কথা একটু মনে রাখার চেষ্টা করতে হবে, যেটা আমি একটু বলে নিই। এক হলো, প্রথমে একটা ছবি দেখাই, আমি ছবি দেখালে একটু ক্লিয়ার হবে বিষয়টা, প্রথম ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হবে। এটা হলো সিরাস ক্লাউড। আমরা অনেক সময় সিরাস ক্লাউডকে চিনতে ভুল করি, অনেকে ভুল ভাবি। ঠিক আছে,
কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য ডিসাইড করবে এটা কোন ক্লাউড। সিরাস ক্লাউড, সিরাস ক্লাউড। এবার ব্যাপারটা হলো এই মেঘগুলো ঊর্ধ্বাকাশে তৈরি হয়। সিরাস, সিরোকিউমুলাস এন্ড সিরোস্টেটাস, এদের একটা কমন বৈশিষ্ট্য প্রত্যেকে মনে রাখবে। মনে রাখার জন্য প্রত্যেকটা দেখো, সিরাস সি দিয়ে শুরু হলো, সিরোকিউমুলাস সি, সিরোস্টেটাস সি। তাহলে যখনই সি থাকবে দ্যাট মিন্স হাই ক্লাউড। মনে রাখার জন্য বোঝাচ্ছি। মনে রাখবে প্রত্যেকটা হাই ক্লাউড আইস ক্রিস্টাল ফর্ম করার জন্য সর্বাধিক দায়ী। আমরা জানি যে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে মানে ঊর্ধ্বাকাশের যে মেঘ, সেই মেঘে আইস ক্রিস্টাল ফর্ম করে। এবার তুমি প্রশ্ন করতে পারো সেই আইস ক্রিস্টাল কোথায় থাকে, কেন থাকে, কিভাবে থাকে, আসে না, এরকম প্রশ্ন হতে পারে। মনে রাখবে বিজ্ঞানী বার্জেরন, যিনি নরওয়ের একজন বিজ্ঞানী ছিলেন, মেট্রোলজিস্ট ছিলেন বার্জেরন, তিনি 1933 সালে বৃষ্টি কিভাবে তৈরি হয়, মানে বৃষ্টি না, প্রেসিপিটেশন কিভাবে হয় সেটা তুলে ধরার জন্য একটা মতবাদ দেন যাকে বলে আইস ক্রিস্টাল থিওরি। এবং এই থিওরিতে বলা হয় পৃথিবীতে যেখানেই যখনই বৃষ্টিপাত হোক না কেন, সব বৃষ্টির পিছনে রয়েছে আইস ক্রিস্টালের ভূমিকা। এবার তুমি প্রশ্ন করতে পারো তাহলে আইস ক্রিস্টাল কোথায় ফর্ম করবে, উত্তর হলো হাই ক্লাউডে। এবার তার মানে আমরা ছোটবেলা থেকে তো পড়ে আসি যে যত বৃষ্টি হয় পৃথিবীতে সব বৃষ্টির অধিকাংশই হয় হলো লো ক্লাউড থেকে। মনে রাখতে হবে মেঘের এই যে উচ্চতাগত বিন্যাস, সাপোজ ধরো কোথাও প্রচুর লো ক্লাউড রয়েছে, এই লো ক্লাউডটা যে রয়েছে এই লো ক্লাউড অ্যাটমসফিয়ারে বিলং করার পিছনে মিডিল এন্ড হাই ক্লাউডের ভূমিকা আছে। যেমনটি নদীর নিম্নগতিতে তুমি নিম্নগতির যে কাজ সেই কাজটা দেখতে গেছো, সাপোজ ধরো তুমি একটু ভালো করে ভাবো তো, এই যে নদীর নিম্নগতি দেখছো তুমি, এই নিম্নগতির প্রকৃতি এমনটা হওয়া সম্ভব হয়েছে কেন? ওই নদীর উচ্চ ও মধ্যগতি আছে বলে। যদি এই উচ্চ মধ্যগতি না থাকতো তাহলে নিম্নগতির রূপটা এরকম হতো না। মজার বিষয়টা হলো তার মানে এটা শৃঙ্খলিত ভাবে চলে এবং এই শৃঙ্খলের মধ্যে দিয়ে নদী উচ্চ গতি থেকে মানে উচ্চ থেকে মোহনা পর্যন্ত তার যে কাজের ধারাবাহিকতা সেটাকে বজায় রেখে চলে। এবার যদি আমি মেঘের পিছনে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করি, উচ্চ আকাশ মেঘ, এবং মনে রাখবে বায়ুমণ্ডলের সর্বত্র যে প্রকৃতিরই মেঘ থাকুক না কেন মেঘ থাকবেই, মেঘ থাকা বাধ্যতামূলক আছেই। মেঘহীন বায়ুমণ্ডল হয় না, কিন্তু মেঘের প্রকৃতি এমন হবে যে মেঘে বৃষ্টি হবে না। ঠিক আছে, তাহলে মেঘ থাকবেই কিন্তু মেঘের প্রকৃতি এমন যে প্রকৃতির মেঘ থেকে বৃষ্টি হবে না। ওকে, এবার দেখো উচ্চ আকাশ মেঘ, মধ্য আকাশ মেঘ, নিম্ন আকাশ মেঘ। এবার তুমি প্রশ্ন করতে পারো যে মেঘ কেন হবেই? তার কারণ হলো পৃথিবীর কোন জায়গায়, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চল, কোন জায়গা এমন আছে যেখানে বাষ্পীভবন হয় না? মানে সূর্য বলল যে এই 15 দিন বাষ্পভবন বন্ধ, এমন আছে? বাষ্পীভবন সর্বত্র হয়। বায়ু প্রবাহ বন্ধ আছে? নেই। তাহলে বায়ু প্রবাহ যদি হয়, বাষ্পীভবন যদি হয়, এবং পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন, মানে এক একটা সময় বদলের সঙ্গে সঙ্গে উষ্ণতা বদলে যাচ্ছে, সকালবেলা, দুপুরবেলা, বিকেল বেলা, রাতের বেলা, তাহলে উষ্ণতার পরিবর্তনও যদি সতত ক্রিয়াশীল হয় তাহলে কেন ঘনীভবনের কাজটা হবে না? তাই জন্য ঘনীভবন সর্বত্র হবে এবং ঘনীভবনের একটা বড় অংশই হলো মেঘ। তাই বায়ুমণ্ডলের সর্বত্র মেঘ অ্যাকচুয়ালি ফর্ম করে প্রকৃতিগত পার্থক্য ভেদে। এবার দেখো এই সমস্ত মেঘ যেগুলো উচ্চ আকাশ মেঘ, এরা সবাই আইস ক্রিস্টাল ফর্ম করে আপার অ্যাটমসফিয়ারে সেই আইস ক্রিস্টালকে ধরে রাখতে পারে বা ধরে রাখে। বিজ্ঞানীদের ধারণা যে এই কনসেপ্টটা দেখো কি দারুণ। বিজ্ঞানীরা বলছেন যে আমরা কি ভাবি, আমরা ভাবি হলো বৃষ্টিপাত যখন হয়, মানে তুমি ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি কি ভাবো নরমালি যে একদম কনডেন্সড হওয়া উপাদানটা, মলিকিউলটা ড্রপ মানে ভূপৃষ্ঠের দিকে নেমে আসছে, নেমে এসে ডাইরেক্ট আমার ছাতায় পড়ছে।
এটাই বৃষ্টিপাত। এরকমই ভাবি আমরা যে বৃষ্টি হওয়া শুরু হলো মানে কি, আপার অ্যাটমসফিয়ার থেকে ঝরে ঝরে পড়া শুরু হয়েছে, এরকম ভাবি নর্মাল। কিন্তু মনে রাখতে হবে, বিজ্ঞানীরা বলে যে ওয়াটার ড্রপলেট তোমার মাথায় এসে পড়লো, সেই ওয়াটার ড্রপলেটকে কিন্তু যদি আমি ধরি যে তার সোর্স রিজিয়ন 1000 মিটার উপরে, মানে 1 কিলোমিটার উপরে যদি ধরি, মানে মেঘের উচ্চতা 1 কিলোমিটার উপরে যদি ধরি, তাহলে সেই ড্রপলেটটাকে ভূপৃষ্ঠে নামার জন্য যে সময়টাকে স্পেন্ড করতে হয়েছে, যে সিস্টেমেটিক পর্যায়ক্রমের মধ্যে দিয়ে ওকে নামতে হয়েছে, সেই সময়টা গড়ে 48 ঘন্টা। এবং সেই 48 ঘন্টা তার যে সিস্টেমেটিক ওয়ে, ও নামতে চাইছে, ওকে নামতে দিচ্ছে না, বাধা। কারণ মেঘ যখন হয় এটা ঘনীভবন। ঘনীভবন মানেই কি? ঘনীভবন মানেই হলো বৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ। এবার এই অনুকূল পরিবেশ তো তৈরি হলো, কিন্তু একাধিক বাধা এসে ওই অনুকূলতাকে নষ্ট করে দেবে। তখন দেখা যাবে যে বৃষ্টি হওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হলেও বৃষ্টি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে, হবে না। আবার সেই প্রতিকূলতাকে অনুকূলে কনভার্ট করতে হবে। এরকম করে করে একাধিকবার মেহনতির মধ্যে দিয়ে আস্তে আস্তে ড্রপলেটকে নিচে নামতে হয়। আর এই একই থিওরি আমরা জানি যখন আমরা আহ, আমরা সবাই মানে স্লিট বা শিলাবৃষ্টি যখন পড়ি, বা হেইলস্টর্ম যেটা পড়ি আমরা, বা থান্ডারস্টর্ম যেটা পড়ি, ঠিক আছে, যেখানে অ্যাকচুয়ালি ফ্রোজেন রেইন হয়, মানে এগুলো ক্লাসিফিকেশন আমরা ফর্ম পড়ার সময় পড়বো। স্লিটের ক্ষেত্রে কি হয়, বৃষ্টি হয়, মানে বায়ুবিন্দু যেটা ভূপৃষ্ঠে পড়ে সেটা না, মানে তুষারের মতো পড়ে, অনেকটা তুষার কণার মতো। হেইলের ক্ষেত্রে আমরা জানি যে বড় বড় গোল গোল সেই বরফের টুকরো রূপে পড়ে। তো এইরকম পড়ে। তো এটা পড়ার ক্ষেত্রে কি হয়, ভার্টিক্যাল মুভমেন্ট হয়। আর তাই জন্যই আমরা থান্ডারস্টর্মের একটা ক্লাস হবে, আমি ওখানে আরো ভালোভাবে বলবো। যখন হেইল বা শিল পড়ে, শিলের গায়ে না একাধিক স্তর তৈরি হয়, দেখবে মনে হবে কি যে এক একটা লেয়ার, এই লেয়ারটা তৈরি হওয়ার পিছনে কি কারণ, অ্যাকচুয়ালি কি হয়, ওই হেইলটা এক সময় ঊর্ধ্বগামী প্রবাহ, মানে উলম্ব প্রবাহের ফলে উপরের দিকে উঠে যায়। ওপরে যখন ওঠে তখন কি হয়, তখন তখন সেডিমেন্টেশন হয়, মানে ওর গায়ে মানে সরাসরি যে কি বলে ওই, আরে জলীয় বাষ্প থেকে বরফের সাথে সংযুক্তি ঘটে, মানে ডাইরেক্ট বাষ্প থেকে কঠিন রূপ নেয় সেডিমেন্টেশন প্রসেসের মাধ্যমে। আবার একইভাবে যখন নিচে নামেও তখন উষ্ণতা বেড়ে যায় বলে ডাইরেক্ট সাবলিমেশন হয়, ঊর্ধ্বপাতন হয়, ঠিক আছে, মানে বরফ থেকে বাষ্প হয়ে যায়। এই প্রসেসটা অ্যাক্টিভ হয় বলে একাধিক লেয়ার তৈরি হয় এই হেইল বা এই শিলের গায়ে, ঠিক আছে। তো এইরকম ভার্টিক্যাল মুভমেন্টের কাজটা চলে। এবার এই সব কিছু এই হাই ক্লাউড এর আস্তানা দেয়, হাই ক্লাউড এর আস্তানা দেবে সিরাস, সিরোকিউমুলাস এন্ড সিরোস্টেটাস। এবং এই মেঘ কখনোই নিজে একক এবং স্বতন্ত্রভাবে বৃষ্টি ঘটাতে পারে না। এরা কেবলমাত্র আইস ক্রিস্টাল ফর্ম করবে আপার অ্যাটমসফিয়ারে, এবং স্বচ্ছ নির্মল বায়ুমণ্ডলীয় যে পরিবেশ, সেই পরিবেশের জন্ম দেবে। এই মেঘ থেকে সাধারণত বৃষ্টিপাত হয় না। ইনফ্যাক্ট সিরোকিউমুলাস মেঘকে বলা হয় ম্যাকারেল স্কাই। এখানে দেখো কয়েকটা শব্দ একটু বুঝে নাও। কিউমুলাস আর স্টেটাস, এই দুটো শব্দ বুঝে নিলে আমাদের অনেকটা বোঝা হয়ে যাবে। কিউমুলাস আর স্টেটাস, মনে রাখবে স্টেটাস মানে হলো স্তর। স্তর কাকে বলে, এই যে একটা স্তর, এর উপরে আরেকটা স্তর, এর উপরে আরেকটা স্তর, একে বলে স্টেটাস, একে স্টেটাস বলা হয়। আর কিউমুলাস কাকে বলে, কিউমুলাস মানে হলো পুঞ্জীভূত হওয়া, পুঞ্জ হওয়া। এইরকম, তাহলে যখন আকাশে এইরকম মানে একের পর এক লেয়ার সমান্তরাল ভাবে বিন্যস্ত হয়ে মেঘ তৈরি হয়, তখন তাকে বলা হয় সিরোস্টেটাস ক্লাউড। যখন দেখা যায় যে আংশিক অংশ পুঞ্জীভূত হয়ে হয়ে এইরকম মেঘ ফর্ম করে, তখন তাকে বলা হয় সিরোকিউমুলাস। একটা ছবি একটু দেখানোর চেষ্টা করব, দেখে নাও, বুঝে যাবে বিষয়টা। এটা একটু বুঝে নাও।
এখানে দেখো সিরোকিউমুলাস, সিরোকিউমুলাস মানে কি? পুঞ্জ, মনে হচ্ছে কি গুচ্ছ গুচ্ছ, সেই যেমন বিক্ষিপ্ত জনবর্ষিত হয় তেমন অনেকটা এইরকম যখন হবে তখন তাকে সিরোকিউমুলাস ক্লাউড বলবো। এটা দেখো সিরোস্টেটাস মানে লেয়ার তৈরি হয়েছে, একটা লেয়ার, তার উপরে লেয়ার, তার উপরে লেয়ার। এবার লেয়ার গুলোকে তো একদম এক্স্যাক্টলি সেপারেট করে ছবি আঁকা হয়নি, তো তাই জন্য লেয়ার গুলোকে আলাদাভাবে বোঝা যাবে না, কিন্তু ভাববে বিষয়টা একের পর এক স্তর ক্রমে যখন তৈরি হবে তখন তাকে বলা হয় সিরোস্টেটাস। আর এটা সিরোকিউমুলাস। আর সিরাস মানে হলো যার সুনির্দিষ্ট গঠন নেই, মানে কিউমুলাসের মতো হবে না, সিরোকিউমুলাসের মতো হবে না, সিরোস্টেটাসের মতো হবে না, অনেকটা পেজা তুলার মতো বিন্যস্ত হবে, তখন তাকে বলা হয় সিরাস ক্লাউড। গেল। এই তিনটে ক্লাউড রয়েছে। সিরোকিউমুলাস ক্লাউড, যেটা কিউমুলাস মানেই বুঝতেই পারছো এইটা, সিরোকিউমুলাস ক্লাউড যেটা আছে সেই কিউমুলাস ক্লাউডকে বলা হয় ম্যাকারেল স্কাই। যখন কোনো আকাশে এইরকম প্রচুর সিরোকিউমুলাস ক্লাউড ফর্ম করে তখন তাকে ম্যাকারেল স্কাই বলে। আমি ছবি দেখানোর চেষ্টা করছি ম্যাকারেল স্কাই এর। ম্যাকারেল স্কাই এটা, ম্যাকারেল স্কাই, এটাকে বলা হয় ম্যাকারেল স্কাই বা সিরোকিউমুলাস ক্লাউড। কিন্তু সিরাসটা ছিল এই রকম, সিরাসটা ছিল এই রকম, এটা সিরাস ক্লাউড, এটা সিরাস ক্লাউড, কিন্তু এটা এটা সিরোকিউমুলাস ক্লাউড, সিরোকিউমুলাস ক্লাউড। কিন্তু এটা এটা সিরোস্টেটাস ক্লাউড। এটা কিন্তু দেখো এইটা আর এটা কিন্তু এক নয়। এই মেঘটায় কি হয়েছে, ওই রকম ছোট 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 ছোপ তৈরি হয়েছে, এটা আরো ভালো স্পষ্ট বোঝা যায়, জুম করে তোলা ছোপ ছোপ দেখা যাচ্ছে। কিন্তু এটাই কিন্তু এটাও ছোপ ছোপ, মানে এটাও অ্যাকচুয়ালি সিরোকিউমুলাস ক্লাউড বা ম্যাকারেল স্কাই। কিন্তু এটা এটা কি, এটা সিরোস্টেটাস ক্লাউড, এটা সিরোস্টেটাস ক্লাউড, সিরোস্টেটাস ক্লাউড। স্তরে স্তরে তৈরি হবে মেঘ। ওকে, এবার দেখো এই তিনটে হলো হাই ক্লাউড। পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন আসবে নিচের কোনটি উচ্চ আকাশ মেঘ নয়, উত্তর দেবে মানে অপশন দেবে সিরাস, সিরোকিউমুলাস, সিরোস্টেটাস। আর তোমার তো বেসিক ধারণা ঢুকেই গেছে, যখন সি দিয়ে হবে তখন সেটা হাই ক্লাউড। ঠিক আছে, এবার দেখো পরেরটা হলো মিডিল ক্লাউড। মিডিল ক্লাউডের তিনটে ক্যাটাগরি রয়েছে, একটা অল্টো কিউমুলাস ক্লাউড, একটা অল্টো স্টেটাস ক্লাউড, একটা অল্টো নিম্বাস নিম্বো স্টেটাস ক্লাউড। এখানে দেখো দুটি বিষয় মনে রাখবে, একটা কিউমুলাস কথাটা আর একটা স্টেটাস কথাটা, এই দুটো কথা মনে রাখো। অল্টো কিউমুলাস, অল্টো স্টেটাস। আমরা এইখানেও কিউমুলাস পড়েছি না, এখানেও স্টেটাস পড়েছি না, এই দুটোর মধ্যে একটাই পার্থক্য, সেটা হলো উচ্চতার। যদি উচ্চতা বেশ কিছুটা নিচে হয় বা আর্থ সারফেসের কিছুটা নিচে হয় তখন সেটাকে মানে দেখতে একই হবে, সেম টু সেম, সিরো স্টেটাস ক্লাউড যেমন অল্টো স্টেটাস ক্লাউডও তেমন, সিরো কিউমুলাস যেমন অল্টো কিউমুলাসও তেমন। এবার তুমি বলতেই পারো তাহলে আমি কি করে বুঝবো একই রকম যদি দেখতে হয়? দুজনের চেহারা এক, কিন্তু টেক্সচারটা একটু বদলে যাবে, কারণ এর উচ্চতা কমে যাবে, উচ্চতা কমে যাবে, নিচু হয়ে যাবে। তাই জন্য অল্টো কিউমুলাস ক্লাউড, আমি ছবি দেখাচ্ছি। ওকে, এটা অল্টো কিউমুলাস ক্লাউড, এটা অল্টো কিউমুলাস ক্লাউড, এটা অল্টো কিউমুলাস ক্লাউড, অল্টো কিউমুলাস ক্লাউড। এবার তুমি প্রশ্ন করতে পারো তাহলে সিরো কিউমুলাস দেখি তো কেমন। সরি, এই যে এই যে সিরো কিউমুলাস ক্লাউড, সিরো কিউমুলাস ক্লাউড অনেকটা উঁচু আকাশে থাকবে, অনেকটা উঁচু আকাশ। আর যখনই আমি অল্টো কিউমুলাস বলবো তখন এটা হবে নিম্ন আকাশ, অনেকটা নিচে, দেখে বুঝতে হবে। ঠিক আছে, এবং সাধারণত আকাশ কিন্তু এক প্রকার বৃষ্টিহীন, মানে বৃষ্টি হওয়ার প্রবণতা খুব কম এই মেঘ থেকে। মিডিল ক্লাউডের যে তিনটে ভাগ, অল্টো কিউমুলাস, অল্টো স্টেটাস, এই দুটো থেকেই মেঘ বৃষ্টি অপেক্ষাকৃত কম হয়, নিম্বো স্টেটাস থেকে মেঘটা হয়। ক্লিয়ার? অল্টো অল্টো কিউমুলাস। এবার আমরা পড়বো যেটা, সেটা হলো অল্টো স্টেটাস। দেখো অল্টো স্টেটাস এটাও কিন্তু সেই স্তরে স্তরে তৈরি হওয়া মেঘ, এবং রিয়েল ছবি এটা, এটা হলো অল্টো স্টেটাস মেঘ। অল্টো স্টেটাস মেঘ অপেক্ষাকৃত বৃষ্টি হয়, ক্লাউডি হয় এবং বেশ কিছুটা বৃষ্টি হয়। ঠিক আছে, তো
অল্টো কিউমুলাস অপেক্ষা বেশি। স্টেটাস পুরো একদম স্তরে স্তরে তৈরি হবে। এবার তুমি একবার ভাবতেই পারো, তাহলে আমি একবার সিরো স্টেটাসটা দেখি। দেখো সিরো স্টেটাস এটা অনেকটা উপরে থাকবে, অনেকটা উপরে, আর এটা হলো বেশ কিছুটা নিচে, যে কারণে গাঢ় বর্ণের হবে, অল্টো স্টেটাস ক্লাউড। ওকে, এরপরে আমরা দেখব নিম্বো স্টেটাস ক্লাউড। নিম্বো স্টেটাস, নিম্বো স্টেটাস ক্লাউড এইটা। নিম্বো স্টেটাস ক্লাউডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই, যেমন কিউমুলো নিম্বাস ক্লাউড তোমরা পড়েছো, মানে আমরা পড়বো আর কি, লোয়ার অ্যাটমসফিয়ারিক ক্লাউডের মধ্যে কিউমুলো নিম্বাস, তো এটা হলো নিম্বো স্টেটাস। এবং এক্ষেত্রে ব্যাপারটা হলো অল্টো স্টেটাস। আমরা কি পড়লাম? অল্টো স্টেটাস তো এটা, অল্টো স্টেটাস এটা মানে মধ্যম আকাশ, মধ্যম উচ্চতার আকাশ যেখানে স্তরে স্তরে মেঘ তৈরি হয়েছে। কিন্তু নিম্বো স্টেটাসের বৈশিষ্ট্য হলো এটা কিউমুলো নিম্বাসের মতোই প্রায় ভার্টিক্যাল ভাবে ডেভেলপ করে, এবং এটা কিন্তু অনেকটাই জলীয় বাষ্প মানে ঘনীভবনের অনুকূল, মানে দ্রুত ঘনীভবনের অনুকূল হওয়ার কারণে যথেষ্ট বৃষ্টিপাত হয়, এবং যেখানে উষ্ণতা কম সেখানে স্নোফল হয়। অনেক সময় বৃষ্টি এবং স্নো দুটো একসাথে হয়। ঠিক আছে, এটাকে বলে নিম্বো স্টেটাস ক্লাউড। স্টেটাস কনসেপ্টটা একই, কিন্তু মানে স্তর, স্তরে তৈরি হবে, কিন্তু এটা অনেক বেশি বৃষ্টি হওয়ার অনুকূল বা উপযোগী। ওকে, মিডল ক্লাউডের সবচেয়ে বেশি বৃষ্টি হয় এই নিম্বো স্টেটাস ক্লাউড থেকে। মিডল ক্লাউডের মেঘগুলির মধ্যে নিম্বো স্টেটাস ক্লাউড থেকে বৃষ্টি হয়। এবার দেখো তাহলে নিম্বো স্টেটাস ক্লাউড থেকে বৃষ্টি হওয়া শুরু হলো, যথেষ্ট বৃষ্টি, এবং লোয়ার অ্যাটমসফিয়ারিক ক্লাউড যত আছে সব থেকে বৃষ্টি হবে। প্রথমেই রয়েছে দেখো, প্রথমে রয়েছে স্ট্র্যাটো, এখানে হয়তো বোর্ডটা অনেকের অস্পষ্ট হতে পারে, স্ট্র্যাটো কিউমুলাস। এখানে মনে রাখবে মিডিলের ক্ষেত্রে অল্টো, অল্টো আর নিম্বো স্টেটাস এই তিনটে মিডিল ক্লাউড, আর লোয়ারের ক্ষেত্রে স্ট্র্যাটো। এস আছে দুটোতে, মানে স্ট্র্যাটেজিক্যালি মনে রাখার জন্য বলছি আমি, এবং সি আছে দুটোতে, কিন্তু আগেরটায় যেমন সিরাস, সিরোস, সিরো কিউমুলাস, সিরো স্টেটাস, কিন্তু এখানে হলো কিউমুলাস আর কিউমুলো নিম্বাস। এখানকার সি হলো কিউমুলাস আর কিউমুলো নিম্বাস, এই দুটো পার্সপেক্টে লেখা। তো স্ট্যাটো কিউমুলাস এন্ড স্টেটাস এন্ড কিউমুলাস এন্ড কিউমুলো নিম্বাস। এবার দেখো এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে। একটা হলো স্টেটাস আর দুই হলো কিউমুলাস। এই দুটোই কিন্তু আমি মিডিলের ক্ষেত্রে অল্টো কিউমুলাস লিখেছিলাম এবং অল্টো স্টেটাস লিখেছিলাম, এবং উচ্চ আকাশ মেঘের ক্ষেত্রে লিখেছিলাম সিরো স্টেটাস, সিরো কিউমুলাস। তার মানে এই দুটো মেঘ খুব গুরুত্বপূর্ণ, স্টেটাস আর কিউমুলাস, এরাই প্রত্যেকটা জায়গায় কমন। দেখো স্টেটাস কিউমুলাস, এখানে অল্টো কিউমুলাস অল্টো স্টেটাস, এখানে সিরো কিউমুলাস সিরো স্টেটাস। এদের ক্যাটাগরিটা কি? কিউমুলাস মানেই হলো সে পুঞ্জীভূত, স্টেটাস মানে স্তর। তার মানে মনে রাখবে এটা অনেক নিম্ন আকাশে হয় বলে যত বায়ুমণ্ডলের অনেক কাছে হবে তত কি হবে, স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডলের যত কাছে হবে তত দেখা যাবে যে সেই তার প্রভাবটা লোয়ার অ্যাটমসফিয়ারে তীব্র হবে। তাই জন্য এই নিম্ন আকাশ মেঘের প্রভাবে আমাদের পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে, এবং এটা থেকে প্রচুর পরিমাণে, এই স্টেটাস ক্লাউড থেকে প্রচুর পরিমাণে ড্রিজেল হয়। ড্রিজেল মানে তোমরা জানো যে লেস দ্যান 0.5 মিলিমিটার যদি ডায়ামিটার হয় ওই ড্রপলেটের, তখন তাকে ড্রিজেল বলে। সেটা হয় প্রচুর পরিমাণে, মানে এমন বৃষ্টি, যে বৃষ্টিটা না মানে যাকে এক প্রকার বাংলায় ইলশে গুড়ি বৃষ্টি বলা যেতে পারে। মানে এই বৃষ্টিতে অনেকে ছাতা ব্যবহার করে না, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি, এটা স্টেটাস ক্লাউড থেকে ফর্ম করতে পারে। আর কিউমুলাস ক্লাউড মানেই হলো কিউমুলাস ব্যাপারটা এক্ষেত্রে যেমন পুঞ্জীভূত ছিল, আর এই এখানে পুঞ্জীভবনটা এতটাই হবে যে সেটা অনেকটা ফুলকপির মতো দেখতে হবে, আকাশে মনে হবে ফুলকপির মতো অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে। তো সেটাকে অ্যাকচুয়ালি বলে কিউমুলাস ক্লাউড।
এই কিউমুলাস ক্লাউডও বেশ তীব্র, অনেকটাই ঝড়ঝঞ্ঝাপূর্ণ, বৃষ্টিপাত হয়। এবং স্টেটাস ক্লাউডের ক্ষেত্রে কি নিরবিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে এই স্তরটা তৈরি হয়, তাই জন্য মনে হয় যে আকাশ কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, এরকম পরিবেশ। এবার এখানে দেখো এই কিউমুলো নিম্বাস বলে একটা ক্লাউড রয়েছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর। আমাদের এটা নিয়মিত নয়, সর্বত্র সমানভাবে হয় না, অনুকূল পরিবেশ যদি থাকে তবেই হয়। প্রচুর পরিমাণে থান্ডারস্টর্ম বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এই মেঘের ফলে, এবং এটা ডেন্স ক্লাউড, মারাত্মক ঘন, ঠিক আছে, ডেন্সিটি প্রচুর, এবং এর ভার্টিক্যাল এক্সটেনশন প্রচুর। যেমন এখানে ফুলকপির মতো কিউমুলাস ক্লাউড, আর এই ক্লাউডটা কেমন, এই ক্লাউডটা হলো এমন ভাবে প্রসারিত, মনে হবে ভার্টিক্যাল ক্লাউড, ভার্টিক্যাল ভাবে ডেভেলপ করবে, তাই জন্য এটাকে ভার্টিক্যাল ক্লাউডও বলে অনেক সময়, ঠিক আছে। এই মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আমাদের। আর কিছুদিন পর থেকে এরকম ক্লাউড আমরা দেখবো, কিউমুলোনিম্বাস ক্লাউড ফর্ম করবে, ঝড়ঝঞ্ঝার যে পরিবেশটা তৈরি হয় যখন থান্ডারস্টর্ম হয় প্রচুর, সেই সময়। তো এটা হলো সবচেয়ে বেশি বৃষ্টিপাত সমন্বিত মেঘ। এবং এখানে আমি ছবি দেখানোর চেষ্টা করছি এই লোয়ার অ্যাটমসফিয়ারিক ক্লাউড গুলোর। এটা হলো কিউমুলাস ক্লাউড, সরি, কিউমুলোনিম্বাস ক্লাউড। ভার্টিক্যাল ভাবে ডেভেলপ করবে, পুরো একদম একের পর এক লেয়ার থাকবে ভার্টিক্যাল ভাবে, ঠিক আছে। এক মিনিট নিতে হবে। এই যে এই মেঘ আমরা দেখি, মাঝে মাঝে দেখি, মনে হবে ফুলকপির মতো, এবং এই মেঘ থেকে যে তীব্র বৃষ্টি হয় এমনটাও নয়, মানে কিউমুলাস ক্লাউড থেকে সব সময় যে তীব্র প্রেসিপিটেশন হবে এমনটা নয়, ঠিক আছে। এইরকম দেখতে মাঝে মাঝে দেখা যায়। এই মানে ছোটবেলায় আমরা আকাশ ফাকাশ আঁকতাম, যেমন যে আকাশটা আঁকি আর কি, সেটাই কিউমুলাস ক্লাউড, এরকম ফুলকপির মতো দেখতে হবে। মেঘটা দেখা যায় কি? হ্যাঁ, শরৎকালে যে মেঘগুলো দেখা যায় কি? হ্যাঁ, শরৎকালে দেখা যায়, শরৎকালে দেখা যায়, শরৎকালে দেখা যায়, এরকম হবে, ঠিক আছে। গেল। হ্যাঁ, স্টেটাস ক্লাউডটা দেখাই একটু। স্টেটাস মানে স্তর। এবার এক্ষেত্রে নিম্ন আকাশ যখন হয় তখন সেটা দেখতে অনেকটা এইরকম হয়ে যায়, নিম্ন আকাশ সেটা। এখানে স্তর হয় অনেকটা নিচু হয়ে যায় বলে এই টেক্সচার বা প্যাটার্ন গুলোকে এত মানে কাছাকাছি মনে হয় আর কি, এটা। আর স্ট্যাটোকিউমুলাস দেখাচ্ছি। স্ট্যাটোকিউমুলাস মেঘ এইরকম হয়, অনেকটা দেখতে মনে হবে যে মানে যেমন পার্বত্য শৈলশিরা হয় তেমন আর কি, পরপর পরপর সমান্তরাল ভাবে প্রসারিত রেখার মতো অবস্থান করে, ঠিক আছে, অনেকটা এরকম এরকম ভাবে তৈরি হয়, একে স্ট্যাটোকিউমুলাস ক্লাউড বলে। এবং প্রত্যেকটা মেঘ, যত মেঘ আমি বললাম, সব মেঘের বৃষ্টি হওয়ার প্রবণতা নির্ভর করবে সেখানকার কতটা সময় ক্লাউড স্ট্যাবিলিটি থাকবে। মানে মেঘ চায় মেঘ হিসাবেই থাকতে বায়ুমণ্ডলে, কিন্তু সেই মেঘটা মেঘ হিসাবে থাকতে পারে, যেমন জলীয় বাষ্প যখন বায়ু অ্যাচিভ করে তখন চায় ও জলীয় বাষ্প ধরে রাখতে বায়ু, কিন্তু বায়ু আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না। কেন? কারণ টেম্পারেচার কমে যায় বলে অগত্যা ও জলীয় বাষ্প ঝরিয়ে দিতে বাধ্য হয় এবং সেখানে কনডেনসেশন শুরু হয়। তাহলে ঘনীভবনের দশা যখন আসে, তখন ঘনীভবন প্রসেসটা যখন অ্যাক্টিভ হয় তখন নর্মালি ওদের প্রবণতা থাকে ঘনীভূত হয়েই থাকবো আমি, কিন্তু ঘনীভূত হয়ে থাকাও সম্ভব হয় না। কেন? কারণ এর লোডটা যখন বেড়ে যায়
তখন দেখা যায় যে সে আদৌ আর এই ঘনীভূত উপাদানকে অ্যাটমসফিয়ারে ভাসিয়ে রাখতে পারছে না, তখন প্রেসিপিটেশন মানে ঝরে যাওয়ার কাজটা শুরু হয়। তাই প্রত্যেকটা স্টেজ পরস্পর অনুকূলতা মেনটেন করেই চলে। যদি হট করে প্রতিকূল কোনো পরিবেশ তৈরি হয়, মানে কন্ডেনসেশন হওয়ার পর প্রেসিপিটেশনের অনুকূলতা যদি না আসে, তাহলে কিন্তু কন্ডেনসেশন অবস্থাতেই বেশ কিছু সময় স্ট্যাটিক থাকে, যাকে আমরা ক্লাউড স্ট্যাবিলিটি বলে থাকি। এবার আবার কখনো কখনো এমন হতে পারে যে প্রেসিপিটেশন শুরু হয়ে গেছে, এই মুহূর্তেও বদলে যেতে পারে সমস্ত সমীকরণ, যদি অন্য কোনো দিক থেকে অন্য প্রকৃতির কোনো বায়ু এসে সেখানে ধাক্কা দেয় বা সেই অঞ্চলে প্রভাব বিস্তার করতে শুরু করে। বৃষ্টিপাতের ইন্টেন্সিটি যেমন কমে যেতে পারে কখনো কখনো, আবার কখনো কখনো বেড়ে যেতে পারে। তাই বহু বৈচিত্র্যপূর্ণ বিষয় রয়েছে এই মেঘের মধ্যে, মেঘ বিষয়টার মধ্যে। এবার তবুও আমাদের এই আলোচনা, মানে আমি এখন যতটা আলোচনা করলাম সেটাও এনাফ নয়। মানে মেঘকে যদি জানতে হয় আরো অনেক স্টাডি করা দরকার, কিন্তু সেটা আদেও আমাদের এসএলএসটি পরীক্ষার জন্য দরকার নয়। কারণ এসএলএসটি তে ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসবে যে হাই ক্লাউড, মিডল ক্লাউড, লো ক্লাউড ক্যাটাগরি যেগুলো আছে সেইগুলোকে আলাদা আলাদা ভাবে সেপারেশন রাখা। মানে তোমাকে যদি বলা হয় অল্টো স্ট্যাটাস এটা কোন মেঘ, এইটা যেন তুমি বলতে পারো। তোমাকে যদি বলা হয় কিউমুলো নিম্বাস এটা কোন মেঘ, অনেক সময় এটা ভার্টিক্যাল ক্লাউড হিসাবে অপশন দিলে এটাও হবে অ্যান্সার। মানে এটা কিন্তু কিউমুলো নিম্বাস অলসো ভার্টিক্যাল ক্লাউডের মধ্যে পড়ে। ওকে, এবং এই ক্লাউড সম্পর্কিত আমাদের একটা পরীক্ষা হবে, সেখানে আমি আরো খুঁটিয়ে খুঁটিয়ে বেশ কিছু বিষয় দিয়ে প্রশ্ন সাজাবো, কারণ এখানে একটা ক্লাসের মধ্যে সব বিষয় তো একসাথে বলা সম্ভব হয় না। তো বিশেষ কিছু বিষয় যেগুলো রয়েছে সেগুলো এক্সট্রা ইনফরমেশন দিয়ে আমরা পরীক্ষা সাজাবো, এবং সেই পরীক্ষায় যা যা ইনফরমেশন থাকবে সেগুলো নিজেরা পড়বে, তাহলেই হবে ক্লাউডের এনাফ পড়া হয়ে যাবে, তার বাইরে কিছু থাকবে না। এবার আমরা প্রেসিপিটেশনের দিকে একটু চোখ রাখবো, কিন্তু প্রেসিপিটেশন বিষয়টা এতটা বড়, আমি নিজেও এইটুকু বোর্ডে লিখে স্যাটিসফাইড নই। তো তবুও আমি আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু প্রেসিপিটেশন সবাই কম বেশি আমরা ছোটবেলা থেকে পড়ে আসি। দেখো, প্রেসিপিটেশন হলো বায়ুমণ্ডলে কনডেন্সড যে পার্টিকেল গুলো রয়েছে সেইগুলো যখন আর বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না, অগত্যা ভূপৃষ্ঠে পড়ে যায়। ভূপৃষ্ঠে পড়ার পিছনে দুটো বিষয়, একটা হলো ইমব্যালেন্স হওয়া। ইমব্যালেন্স মানে কি, আমরা জানি দুটো জিনিসের ব্যালেন্স চলে। অ্যাটমসফিয়ারে কিছু উপাদান রয়েছে যেগুলো ভাসমানতার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী ভেসে বেড়ায়। আর একটা বিষয় হলো প্রত্যেকটা উপাদানকে গ্র্যাভিটি টানে। তাহলে ভাসমানতা আর যে স্থিতিশীল একটা অবস্থা সেটা যখন বিঘ্নিত হয় গ্র্যাভিটির টানে, তখন দেখা যায় সে আর ভেসে থাকতে পারে না, ভূপৃষ্ঠে পতিত হয়। এই পতিত হওয়াটাকেই প্রেসিপিটেশন বলে। এবার সেখানকার বায়ুমণ্ডল ডিসাইড করবে এটার রূপ কেমন হবে। হতে পারে ওয়াটার ড্রপলেট রূপে পড়তে পারে, তাহলে সেটাকে আমরা বৃষ্টি বলি। হতে পারে এমন যে সেটাকে আমি বলবো তুষারপাত, ঠিক আছে। আবার কখনো এমন হতে পারে যে কিছু তুষারপাত হচ্ছে, তার সাথে প্যারালালি কিছু ওয়াটার ড্রপলেটও পড়ছে। তো এইরকম বৈচিত্র্যপূর্ণ অনেক বিষয় রয়েছে। অনেক সময় মেঘের মানে বৃষ্টির জলের সঙ্গে, মানে জল রূপে পড়ছে ওয়াটার ড্রপলেট, তার সাথে বড় বড় বরফের টুকরো পড়ছে। তো এইরকম নানা বৈচিত্র্য হতে পারে, এবং সব ক্ষেত্রেই কিন্তু কন্ডেনসেশন যেখানে হয়েছে সেই স্থানের বৈশিষ্ট্য, এবং এই যে আমি একটু আগে বললাম যে বিজ্ঞানীদের ধারণা 1000 মিটার পথ পেরোতে তার কখনো কখনো 48 ঘন্টা সময় লাগে। যেমন আমরা অনেক সময় কি ভাবি, ধরো আমি প্রশ্বাস নিঃশ্বাস সবসময় আমাদের চলছে, তো আমি যখন নিঃশ্বাস ছাড়ছি তখন কি হচ্ছে, আমি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। এবার সেই কার্বন ডাই অক্সাইড আমাদের ধারণা কি, সাথে সাথে হয়তো কোনো গাছ নিয়ে অক্সিজেনে কনভার্ট করে দেবে, কিন্তু এই সিস্টেমেটিক সাইকেলটা চলতে অনেক সময় লাগে, অনেক বছর সময় লাগে। তো এই একই রকম ভাবে ওয়াটার ড্রপলেট যেটা ভূপৃষ্ঠে আমাদের মাথার উপর এসে পড়ছে, আমরা ভাবি হয়তো এই মুহূর্তে ও রওনা দিয়েছিল, কিন্তু রওনা দেওয়ার সময় দেখলে ওই ওয়াটার ড্রপলেটের যে কতগুলো পথ পেরিয়ে এসেছে সেটা যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে এর পথ পেরোতে গড়ে সমস্ত ওয়াটার ড্রপলেটের যদি গড় হিসাব করা হয়, তাহলে 1000 মিটার পেরোতে 48 ঘন্টা সময় লাগে। বুঝতে পারছো কতটা কমপ্লিকেটেড। তাই জন্য কন্ডেনসেশন এন্ড প্রেসিপিটেশন প্রসেসকে বলা হয় স্লো। কি মজার বিষয়, আমরা ভাবি প্রেসিপিটেশন কি স্পিডে হয়,
দ্রুত প্রেসিপিটেশন হয়ে যায়, আমরা এটাই ভাবি। কিন্তু মাথায় রাখতে হবে প্রেসিপিটেশন কি স্লো প্রসেস। এবং দেখো এখনো বৃষ্টি হচ্ছে না, তো ধরো বেশ কিছুদিন বৃষ্টি নেই, তাহলে সেই বৃষ্টিটা মনে করো 10 তারিখে হলো বৃষ্টি, সাপোজ ধরো। এবার আমাদের মাথায় রাখতে হবে জিওগ্রাফি স্টুডেন্ট হিসাবে, এই 10 তারিখে বৃষ্টি হওয়ার পিছনে বৃষ্টির একটা আয়োজন আছে। যেমন কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটা হওয়ার আগে অনেক দিন ধরে, 1 মাস ধরে তার প্রস্তুতি চলে, একইভাবে 10 তারিখ বৃষ্টি হওয়ার আগে অনেক দিন ধরে এর প্রসেসিং চলেছে অ্যাটমসফিয়ারে। জলীয় বাষ্প অ্যাচিভ করা, কনডেনসেশন হওয়া, এবং কনডেনসেশনের পর সেটা প্রেসিপিটেশন হওয়ার উপযোগী অবস্থায় কখন আসবে, কিভাবে আসবে, এবং সেটা কতটা আবার প্রভাবিত হবে, এই সব কিছু হিসেব নিকেশ দিয়ে দেখা যাবে দীর্ঘকাল পরে কিন্তু প্রেসিপিটেশন রূপে পড়বে সে। তাই প্রেসিপিটেশনকে প্রথমে এই নজরে দেখতে শুরু করো প্রথমেই। নেক্সট কনসেপ্ট হলো ফিজিক্স অফ প্রেসিপিটেশন, অর্থাৎ প্রেসিপিটেশন বিষয়টা কেমন, যদিও তার একটা বড় অংশ আমি বলেই দিলাম। কনডেনসেশনের মাধ্যমে 10 মাইক্রোমিটার, মানে জলীয় যে জলকণাগুলো ফর্ম করে, সেই জলকণাগুলো 10 মাইক্রোমিটার এর আশেপাশে হয়ে থাকে, এবং এটা ম্যাক্সিমাম 50 থেকে 200 মাইক্রন পর্যন্ত হয়ে বসতে পারে। যখন মানে এরা কিন্তু কনডেনসেশন, ঘনীভূত হওয়া তো ওয়াটার ড্রপলেট, তারা ঘনীভূত হয়ে ভেসে বেড়াচ্ছে। এবার এই ওয়াটার ড্রপলেট গুলো 50 থেকে 200 মাইক্রন অবস্থাতেও অ্যাটমসফিয়ারে ভেসে ভেসে বেড়ায়। ওকে, এবার দেখো যখনই কোনো ওয়াটার ড্রপলেট ফর্ম করে, তখন সে কিন্তু কোনো জলীয় বাষ্পকে টেনে নেওয়ার ক্ষমতা তৈরি হয় তার মধ্যে। এই যে টান বলটা, এই টান বলটাকে আমরা যদি বিজ্ঞানী জি বোভেনের থিওরি পড়ি, যিনি অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী, তিনি কোলেসেন্স থিওরি বলে একটা তত্ত্ব দিয়েছেন। সেখানে বলা হয়েছে কলিশন হয়, অর্থাৎ একটার সাথে আর একটা জোড়া লেগে যায়, জুড়ে যায়। কলিশনের মধ্যে দিয়ে দেখা যায় যে ওয়াটার ড্রপলেট গুলো আস্তে আস্তে বড় হয়। কারণ একটা ওয়াটার ড্রপলেট যে 50 মাইক্রন আছে, সে কিভাবে 200 হবে বা 500 হবে বা 1000 মাইক্রন হবে, সে কি করবে, জলীয় বাষ্পগুলোকে অ্যাচিভ করে করে জলকণার আয়তন বাড়াবে। এইভাবে জলকণার আয়তন বাড়াতে বাড়াতে এক সময় ও আর ভাসতে পারবে না। ও তো মনের আনন্দে ওয়াটার ড্রপলেটের আয়তন বাড়িয়েছে, ইটস ওকে, কিন্তু যখন ও আর ভেসে বেড়াতে পারবে না, তখনই প্রেসিপিটেশন শুরু হবে। এবার প্রেসিপিটেশন হতে পারে যে কোনো একটা অ্যাটমসফিয়ারের ঊর্ধ্ব বায়ুমণ্ডলের উষ্ণতা ও প্রকৃতি যেমন, নিম্ন বায়ুমণ্ডলের তো তা নয়, বদলায়। প্রেসিপিটেশন মনে করো ইনিশিয়ালি এই স্তর থেকে শুরু হলো, হওয়ার পর কোনো কারণে দেখা গেল নিচ থেকে ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ শুরু হলো, মানে উলম্ব বায়ু প্রবাহ। তাহলে প্রেসিপিটেট হওয়ার মধ্যে দিয়ে ও নিচে নামছে, হ্যাঁ, এই যে নিচে নামতে নামতে হঠাৎ করে ঊর্ধ্বমুখী বায়ুর দ্বারা তাড়িত হয়ে আবার ও উপরে উঠে যেতে পারে। কি দারুণ জিনিস, ও নিচে নামছে, এবার যখনই ও মানে বিপরীতগামী বায়ু প্রবাহ হচ্ছে উলম্ব, তখন ও আবার উপরে সঞ্চালিত হয়ে যেতে পারে, আবার উপর থেকে নিচের দিকে নামবে, আবার উলম্ব বায়ু দ্বারা সঞ্চালিত হতে পারে। এইরকম সব সময় নয়, কখনো কখনো হতে পারে, যেটা শিলাবৃষ্টির ক্ষেত্রে খুব কমনলি হয়। এবার এইভাবে দেখা যায় যে একাধিক স্টেজ পেরিয়ে তারপরে সেই ওয়াটার ড্রপলেটটা সারফেসের উপর এসে পড়ে। এই পুরো বিষয়টাকে আমরা ফিজিক্স অফ প্রেসিপিটেশন বলতে পারি, যদিও এই বিষয় আরো অনেক জটিল। মানে পুরো এই বিষয়টাকে সুন্দরভাবে বুঝতে হলে আমার মনে হয় আরো প্রচুর স্টাডি করা দরকার আমাদের। নেক্সট, আশা করি জিওগ্রাফি স্টুডেন্ট হিসেবে ঠিক আছে বোঝাটা। এবার দেখো নেক্সট, ক্লাউড স্ট্যাবিলিটি, যেটা আমি অলরেডি বুঝিয়েছি, যে বায়ুমণ্ডলে মেঘ, এই যে 50 থেকে 200 মাইক্রনের যে কনডেন্সড উপাদান, সেটা তো ভেসে বেড়াচ্ছে। এবার তাদের আয়তন বড় হওয়া মুখের কথা তো নয়, বড় হতে হলে তাকে তো অ্যাচিভ করতে হবে, কলিশন হতে হবে। তাহলে এই কলিশন হওয়ার ক্ষেত্রে নিশ্চয় অনুকূল ব্যবস্থা থাকা দরকার। তো যে কারণে দেখবো আমরা যে এই পুরো প্রসেসটা যখন অ্যাক্টিভ হবে, মানে চলবে, তখন দেখা যাবে যে অনুকূলতার অভাবে এটা বেশ কিছুদিন স্টে করে যেতে পারে। যখন ওয়াটার ড্রপলেট নিচে নামে তখনও কলিশন হয়, ঠিক আছে। তো এইরকম দেখা যেতে পারে যে কোনো কোনো সময় যে পুরো প্রেসিপিটেশন প্রসেসটা, মানে ক্লাউড ফর্মটা বেশ কিছু সময় স্টেবল হয়ে গেল অ্যাটমসফিয়ারে, এবং কোনোভাবেই প্রেসিপিটেশন শুরু হচ্ছে না। একেই আমরা ক্লাউড স্ট্যাবিলিটি বলি। সেটা হলো ল্যাক অফ, মানে প্রেসিপিটেশনের অনুকূলতার যে অনুপস্থিতি, তার কারণে হয়ে থাকে এটা ক্লাউড স্ট্যাবিলিটি। আশা করি বুঝে গেছো। এবার এই প্রেসিপিটেশন হওয়ার দুটো থিওরি রয়েছে, মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যারা
পিজি ক্যাটাগরিতে পড়বে। এক হলো আইস ক্রিস্টাল থিওরি কে দিয়েছেন, উত্তর হবে বার্জেরন। প্রশ্ন আসতে পারে কলিশন কোলেশন থিওরি কে দিয়েছেন, উত্তর হবে ইজি বোভেন। এই দুটো মতবাদ পড়লেই হবে, দুটো মতবাদের নাম পড়লেই হবে। মতবাদ আমি বোঝাচ্ছি না, কারণ মতবাদ বোঝাতে গেলে আমাদের অনেক সময়, মানে পুরো প্রেসিপিটেশন বোঝাতে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস লাগবে। এবার দেখো এরপর আমরা যেটা পড়বো সেটা হলো ফর্মস অফ প্রেসিপিটেশন। ফর্মস অফ প্রেসিপিটেশন এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ফর্ম থেকে প্রশ্ন আসবে। যেমন কনডেনসেশনের ফর্ম থেকে প্রশ্ন আসতে পারে, একইভাবে প্রেসিপিটেশনের ফর্ম থেকে প্রশ্ন আসতে পারে। মনে রাখবে অ্যাকচুয়ালি এই যত টাইপের প্রেসিপিটেশন আছে না, সবগুলোকে একসাথে বলা হয় হাইড্রোমিটার, হাইড্রোমিটারস বলা হয়, হাইড্রোমিটারস অফ অ্যাটমসফিয়ার এরকম বলে। তো এটাকে আমরা কি কি ভাগে ভাগ করেছি দেখো। এক হলো রেইন। রেইন হলো যখন, রেইন মানে হলো যখন ওয়াটার ড্রপলেটের ডায়ামিটার 0.5 মিলিমিটারের কম হবে, সরি বেশি হবে। 0.5 মিলিমিটারের বেশি ওয়াটার ড্রপলেট সমৃদ্ধ ওয়াটার ড্রপলেটকে আমরা রেইন বলে থাকি, বৃষ্টি, পাতি বৃষ্টি। যদি কোনো কারণে সেটা 0.5 মিলিমিটারের কম হয়, লেস দ্যান, তখন তাকে ড্রিজেল বলে, তখন তাকে ড্রিজেল বলে। যেমন মিস্ট অ্যান্ড ফগ, এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে পড়ে। মিস্ট মানে কুজ্ঝটিকা জানো, যদিও ফগ কন্ডেনসেশনের একটা রূপ। মানে আমি বলতে চাইছি ডিজেল দেখতে অনেকটা মিস্ট এবং ফগের মতো হয়, ঠিক আছে, একদম মানে কেমন মনে হবে যে ধোয়া 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 ভাব, আবার বাইরে বেরোলে ঝিরঝির ঝিরঝির টাইপের বৃষ্টি মাথায় পড়ছে এরকম টাইপের, ছাতাও ব্যবহার করার দরকার নেই। তো একে ড্রিজেল বলে। স্নো সবার জানা, খুব কমন জিনিস। যখন বরফ মানে 0 ডিগ্রির কম টেম্পারেচার হবে, তখন জল না হয়ে, ওয়াটার ড্রপলেট না হয়ে স্নো রূপে পড়বে ভূপৃষ্ঠে, তাকে স্নোফল বলে। স্লিট কি? স্লিটটা মনে রাখবে, এটা প্রশ্ন আসতে পারে। স্লিট হলো মিক্সচার অফ রেইন অ্যান্ড স্নো, অর্থাৎ বৃষ্টিও পড়বে, মানে ওয়াটার ড্রপলেটও হবে, আবার স্নো পড়বে। এই দুটো যদি একসাথে পড়ে, মানে ফ্রোজেন রেইন বলা হয় অনেক সময় একে, ফ্রোজেন রেইন, বৃষ্টিটা ফ্রোজেন হয়ে গেছে, এই রকম যদি হয় তখন তাকে স্লিট বলে। এটা হওয়ার পিছনে লোয়ার অ্যাটমসফিয়ার, মানে অনেক সময় ইনভার্সন অফ টেম্পারেচারের ব্যাপার থাকে, মানে লোয়ার অ্যাটমসফিয়ারের টেম্পারেচার অনেকটা কমে গেলে, কম হলে দেখা যায় এরকম পরিস্থিতি তৈরি হতে পারে যে ওপর থেকে ওয়াটার ড্রপলেট হিসাবে পড়ছিল, কিন্তু নিচে এসে ও কি করছে, টেম্পারেচার কম বলে ও আলটিমেটলি স্নো ফর্মে চলে যাচ্ছে, মানে ফ্রোজেন হয়ে যাচ্ছে। তো এইরকম হতে পারে, স্লিট বলে একে। নেক্সট হচ্ছে হেইল। হেইল মানেই হলো যেটা অ্যাকচুয়ালি উলম্ব মেঘের, মানে কিউমুলো নিম্বাস ক্লাউড থেকে যেটা ফর্ম করতে পারে, মানে উলম্ব সঞ্চারণের ফলে হয়ে থাকে মেঘের বড় বড়, যেটা ডায়ামিটার অনেক সময় 5 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হতে পারে, বড় বড় বরফের টুকরো যখন প্রেসিপিটেশনের সাথে পড়ে, মানে এই রেইনফলের সাথে পড়ে, তখন তাকে হেইল বলা হয়, যাকে আমরা শিলাবৃষ্টি বলে থাকি। তো এই কটা হলো ফর্ম: রেইন, ড্রিজেল, স্নো অ্যান্ড স্লিট অ্যান্ড হেইল। এই কটা 1 2 3 4 5 5টা ফর্ম রয়েছে প্রেসিপিটেশনের। এবং এর পরের বিষয় যেটা রয়েছে সেটা হলো টাইপ অফ প্রেসিপিটেশন। এটা খুব কমন, জাস্ট একবার আমি মনে করিয়ে দিই। 3টে টাইপ। এক হলো কনভেকশনাল। কনভেকশনাল মানে তোমরা জানো যে পরিচলন প্রক্রিয়ায় আমরা জানি যে নিম্ন বায়ুমণ্ডল জলীয় বাষ্প অ্যাচিভ করে উপরের দিকে উঠে যায়, এবং উপরে উঠে যাওয়া মানেই কি, অ্যাডিয়াবেটিক কুলিং হবে। কুলিং হয়ে জলীয় বাষ্প আর ধরে রাখতে পারবে না, না পারার কারণে সেখানে ঘনীভবন শুরু হবে। তাহলে এইভাবে যখন পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে কোনো জায়গায় মেঘ তৈরি হয় এবং মেঘের ফলে বৃষ্টি হয়, যেমনটি নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে হয়, একে কনভেকশনাল বা পরিচলন বৃষ্টি বলে। খুব পাতি, বিশেষ কোনো কথা বলার প্রশ্নই ওঠে না। নেক্সট অরোগ্রাফিক প্রেসিপিটেশন বা রেইনফল। অরোগ্রাফিক মানেই হলো যখন কোনো একটা পর্বতের বাধা পড়বে, ধরো একটা পর্বত আছে এবং সেই পর্বতের বাধা সামনে আসার কারণে উপরের দিকে ঊর্ধ্বগামী হচ্ছে, এবং ঊর্ধ্বগামী হওয়া মানেই অ্যাডিয়াবেটিক কুলিং। মনে রাখবে কন্ডেনসেশন মানেই হলো সেখানে কুলিং এর ব্যাপার আসতে হবে, সেই বায়ু এবার যখন উপরের দিকে উঠছে তখন ও উষ্ণতা কমে যাওয়ার কারণে, অ্যাডিয়াবেটিক কুলিং প্রসেসে উষ্ণতা কমে যাওয়ার কারণে সেখানে আর জলীয় বাষ্প ধরে রাখতে পারছে না, ক্লাউড ফর্ম করছে এবং এখানে রেইনফল শুরু হচ্ছে। এটাকে প্রতিবাদ ঢাল বলা হয়, এবং এটাকে বলা হয় অনুবাদ ঢাল। অনুবাদ ঢাল বা লিওয়ার্ড সাইড, এই অনুবাদ ঢালটাকে আমরা
বলে থাকি বৃষ্টির ছায়া অঞ্চল, কারণ এখানে কি হয়, জলীয় বাষ্প যেমন এখানে ঝরে যায় অধিকাংশ জলীয় বাষ্প, একইভাবে যদি ধরেও নাও যে জলীয় বাষ্প না ঝরলো, জলীয় বাষ্প সমন্বিত বায়ু যদি এখানে এসে পৌঁছায়, বায়ু ক্রমশ নিচের দিকে যখন নামবে তখন উষ্ণতা কি হবে, বাড়বে। তাহলে উষ্ণতা বাড়লে তো জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, ও যে জলীয় বাষ্প আছে তাকে তো আর ঘনীভবন করার সুযোগটা দেবে না, তাই জন্য নিম্নগামী হয় বলে এখানে এডিয়াবেটিক কুলিং হয় না, হিটিং হয়। হিটিং হলে কোনোভাবেই কনডেনসেশন হওয়া সম্ভব নয়, তাই প্রতিবাদ ঢালে বৃষ্টি হয়, অনুবাদ ঢাল বৃষ্টিহীন হয়ে থাকে, একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। সবাই জানে অরোগ্রাফিক রেইনফল ক্লিয়ার। কনভেকশনাল এন্ড অরোগ্রাফিক রেইনফল হয়ে গেল। এরপর সাইক্লোনিক রেইনফল, যেটা হতে পারে মূলত দুটো আলাদা আলাদা বায়ুপুঞ্জের মিলনের ফলে, উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ দুজনের দেখা হলো, দেখা হওয়া মানে ফ্রন্ট ফর্ম করবে, সেই ফ্রন্টের মধ্যে প্রথম অবস্থায় ওয়ার্ম ফ্রন্ট এন্ড কোল্ড ফর্ম অর্থাৎ উষ্ণ শীতল ফর্ম তৈরি হবে, এবং দুটো ফর্ম মানে বাউন্ডারি, ওয়ার্ম এন্ড কোল্ড বাউন্ডারি, এবং এই বাউন্ডারি গুলোর বা সীমান্ত গুলোর আলাদা আলাদা যে মানে পরিবর্তনের রূপরেখা, সেই রূপরেখা অনুযায়ী দেখা যাবে যে কতগুলো স্টেজের মধ্যে দিয়ে আলটিমেটলি ওই উষ্ণ যে বায়ুপুঞ্জ, সেই বায়ুপুঞ্জের মধ্যে লুকিয়ে থাকা জলীয় বাষ্পগুলো ঘনীভূত হতে শুরু করবে, এবং তার ফলে বৃষ্টি হবে। যদিও এটা ফ্রন্টাল সাইক্লোন বা যাকে আমরা কি বলে সীমান্ত ঘূর্ণবাতের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা উচ্চ অক্ষাংশে হয়। আর যেটা সাইক্লোন আমাদের এখানে হয় ট্রপিক্যাল সাইক্লোন, সেখানে আলাদা ব্যাপার, বায়ু উষ্ণ হয়ে বায়ু কোনো একটা লো প্রেসার কেন্দ্রকে, লো প্রেসারের টানে, ধরো এখানে একটা লো প্রেসার আছে, সেই লো প্রেসারের টানে চারিদিক থেকে ছুটে আসে, ছুটে এসে ঊর্ধ্বগামী হয়, চারিদিক থেকে ছুটে আসার পথে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসেছিল, এবার যখনই ও উপরের দিকে ওঠে তত শীতল হয়, উপরের দিকে ওঠা মানে শীতল হওয়া, শীতল হওয়া মানে ওর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাওয়া, তখন ও কি করে ধরাশায়ী হয়ে পড়ে, এবং এই যে ঊর্ধ্বগামী হচ্ছে, এটাকে আমরা আই বলি, আই এর দুপাশ দিয়ে মেঘ বা ক্লাউড ফর্ম করে এবং প্রেসিপিটেশন শুরু হয়, যে কারণে আই ওয়ালের চারপাশ দিয়ে প্রচুর বৃষ্টি হয়, যাকে আমরা ঘূর্ণবাত বৃষ্টি বা সাইক্লোনিক রেইনফল বলে থাকি। এইগুলো আমি বেশি কেন বোঝালাম না, সাইক্লোনিক রেইনফল আমরা পুরো সাইক্লোন আমাদের সিলেবাসে রয়েছে, অ্যান্টি সাইক্লোন রয়েছে, সাইক্লোনের ক্যাটাগরি বা টাইপ রয়েছে, সেগুলো আমরা পরে তো পড়বই। তো এই হলো প্রেসিপিটেশনের মেন বিষয়, মানে এইগুলো আমাদের প্রত্যেকটা বিষয় পড়তে হবে। আমাদের দুটো বিষয় এখানে আলোচনা করা হয়েছে, ক্লাউড এন্ড প্রেসিপিটেশন, দুটো আলাদা এক্সাম হবে, ক্লাউডের আলাদা এক্সাম হবে, প্রেসিপিটেশনের আলাদা এক্সাম হবে, দুটো এক্সাম কিন্তু এক নয়। এবং প্রত্যেককে আমরা বলবো যে পড়ার জন্য প্রচুর পরিমাণে পড়বে, পড়ার পরে পরীক্ষা দেবে, ঠিক আছে, পড়ে সবাই পরীক্ষা দেবে। তো গেল আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা।